ফজরের আজান পড়ছে কোথাও বা, কিন্তু বড় ঘরে শব্দ, আলো, বাতাস প্রবেশ নিষেধ। দেয়াল পুরু, মেঝে সমতল থেকেও বেশ কয়েক ফুট নিচে। মুরসালিন শরীরের ব্যথায় ঝিমিয়ে বসল। জয় থেমে গেছে, তার গল্প বোধহয় শেষ। সে ক্লান্ত হলেও খুশি। তার একটা কারণ আছে। সে যতবার ফরহাদ মুহাম্মদ বাড়িকে মারার বিষয়টা মনে করে, সে ভীষণ খুশি অনুভব করে। এইমাত্র সেই কথাটা বলার ফলে ভেতরে খুব খুশি অনুভূত হচ্ছে। একবার রূপকথা বলেছিল, অন্তু, যতদিন তুমি জীবিত আছো, কোনো অভিজ্ঞতাকেই চূড়ান্ত ভাববে না। মৃত্যু মুহূর্তেও তোমার চিরস্থায়ী একটি ধারণা ভেঙে যেতে পারে। কথাটা ভুল নয়। অন্তু আজ গল্প শুনতে শুনতে উপলব্ধি করেছে বিষয়টা। সে জানত সে চিরতরে আবেগহীন হয়ে পড়ছে। কিন্তু আজ তার বিপরীতে একটা বিশ্রী ব্যাপার ঘটেছে। জয় যতক্ষণ কথা বলেছে, জয়ের দৃষ্টি আটকে ছিল ঢালাই মেঝেতে। জয় আমির একটাবারও যদি অন্তুর দিকে তাকাত, দেখে ফেলত, অন্তু আজও কাঁদে। অন্তু যে হাতে ঘণ্টা কয়েক আগে আগ্নেয়াস্ত্র চালিয়েছে, জয়দের গল্প শোনার সময় আজ অন্তুর সেই হাত দুটো শরীরের সাথে থরথরিয়ে কেঁপেছে, চোখ লাল হয়ে তারপর ভিজেও উঠেছে। এসব দেখে ফেললে কি বিশ্রী ব্যাপার হতো। কিন্তু এখন অন্তুর কান্না পাচ্ছে না। জয় আমির কখনোই এক বিন্দুতে স্থির থাকে না। সে প্রতিক্ষণে তার রেখা বদল করে। এক মুহূর্তে তাকে শিকার মনে হলে পরের মুহূর্তে শিকারী লাগে। এই দ্বিধাটা অসহ্য জয়ের চরিত্রে। এই দ্বিধা অন্তু আগে কখনো কারো চরিত্রে টের পায়নি। সে জয়কে জিজ্ঞেস করল, আপনি মেরে ফেললেন ফরহাদ চাচাকে? জয় মাথা নাড়ল, মেরে ফেললাম। কেন মেরে ফেললেন? জয় চোখ তুলে তাকালো, কেন? আসলেই তো। মারলাম কেন? তিনি আপনার চাচাকে মেরেছিলেন তাই। ও হ্যাঁ, সে আমার বড় বাবারে মারছিল তাই। তিনি আপনার বড় চাচাকে কেন মেরেছিলেন? জয় সায় দিল, আরে সেটাই তো। কেন মেরেছিলেন? অন্তু ধমকাল, ইয়ার কি নয়। ফরহাদ চাচা জয়নাল আমিরকে কেন মেরেছিলেন? জয় হাই তুলল একটা। সে বিশাল ক্লান্ত। অন্তু বলল, আমি বলবো? আপনি নিতে পারবেন তো? নাকি ক্ষমতা উগরে আসবে? আসবে না। আপনি বলুন, উকিল মহোদয়া। কারণ আপনার চাচা একজন সন্ত্রাস ছিলেন। পরে যখন আমির নিবাস থেকে নিজের বাপভাইকে মারার অপরাধে তাকে গ্রেফতার করা হয়, সেটা অপবাদ হলেও উনি আপনার নিষ্পাপ চাচা নন। জয় ছাদের দিকে তাকিয়ে হাসে, শুরু করলে উকালতি। জি না, এখনো লতেই ভর্তি হইনি। অত জ্ঞান বা দক্ষতা নেই আমার। সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে আমি কি ভুল বলেছি? না তো। আপনার হেয়ালি আমাকে অস্থির করে তুলছে। আপনি কথা বলুন, স্পষ্ট কথা। জয় বিজ্ঞের মতো মাথা দুলালো, তুমি আমাকে অভিযোগ করতে বলতেছ? যদি বলি? পারি না। অন্তু গর্জে উঠল, আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন। মানুষকে আপনার ব্যাপারে কখনোই স্থির সিদ্ধান্তে পৌঁছতে দেন না। আল্লাহর কসম, আপনি আজ হেয়ালি করলে আমি বিনা বিবেচনায় রুহু বের করে নেব আপনার। জয় সামান্য হাসল। অন্তু মাথা নাড়ে, হাসবেন না। এভাবে হাসবেন না আমার দিকে তাকিয়ে। জয় ঠোঁটে আঙুল রাখল, ঠিক আছে। হাসব না। আমার একটা কনফিউশন আছে। হু। জয় ফিসফিস করে বলল, অর্থাৎ তুমি আমার সব জেনে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এতদিন কাটালে?
মারবে না ছাড়বে? হ্যাঁ। কেন মারবে? জয় আমির কেমন, কেন এমন? এত কৌতূহল কিসের আপনার, ঘরওয়ালি? অন্তু কণ্ঠ নিচু হল, এমন জলজ্জন্ত এক ঢেউ, যা সবকিছু ভাসাতে সক্ষম, তার ভাষার গল্প জানতে একটু কৌতূহল জায়জ। জয় হাসি মুখে একটা ঢোক গিলল। এতে তার পুরুষালী গলার উঁচু স্বরনালীর এপলসটা উঠানামা করে উঠল একবার। সেখানে খোঁচা খোঁচা দাড়ি। বড় মোহনীয়, সৌম্য, অভিজাত পুরুষ লাগে তাকে মাঝে মধ্যেই। জমিদারির রক্ত রক্তের দায় ধুয়ে আলকাতরা হলেও তা ভুলে ভালে রং চকচক করেই ওঠে বোধ হয়। জয় আলগোছে অন্তুর হাত দুটো নিজের বাহু থেকে ছড়িয়ে নিজের দুই হাতের মাঝে নিয়ে খেলতে খেলতে বলল, এত পেরেশান কেন হচ্ছ? হু। অন্তু জয়ের চোখে তাকাল। খুব খেয়াল করলে দেখা যায়, জয় আমিরের চোখের মনি অতিরিক্ত কালো, একদম কৃষ্ণগহ্বরের মতো, যেখানে আলোও অস্তিত্বহীন। অন্তু নজর স্থির রেখে ধীর আওয়াজে বলে, আমি প্রথম রাতে যখন আপনার কাছে নিজেকে সমর্পণ করেছি, আপনার ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে। পুরুষের উত্তেজনায় নারী তাকে পুরোদমে শোষণ করতে পারে। আমি সেদিন এক অসুস্থ জয় আমিরকে পেয়েছিলাম, যার ভেতরটা শূন্য, কিন্তু পুরু দেয়ালে ঘেরা। সেই দেয়ালের গণ্ডির সীমানায় প্রতিক্ষণে ফাঁপা হাহাকার ছিটকে বেড়ায়, কিন্তু সেই পুরু দেয়ালটা বাইরে আসতে বাধা দেয়। কে বলে তুমি উকিল হবে? আমি বদদোয়া দিলাম, তুমি দুনিয়ার সেরা, বিশাল, বিরাট, অনেক বড়, বৃহত্তম, মহান সাহিত্যিক, কবি, দার্শনিক হবে। এখন বলো বদদোয়া কেন দিলাম? কারণ আপনার দোয়া কবুল হবার চান্স নেই। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেলল। পর মুহূর্তেই চোখ নামাল দুজনই। জয় ঝুঁকে পড়ে নিচু গলায় জিজ্ঞেস করে, আর অসুস্থ জয় আমিরের কাছে আপনার সেদিনের বলিদান আপনাকে কি জানালো? আর সেদিনের আমার সেই বলিদান আমাকে শুধুই জানিয়েছে, জয় আমিরকে জানতে হবে গোড়া থেকে। আমি আপনার চঞ্চল পাপিষ্ঠ সত্তার পেছনে আরেকটা জয় আমিরকে খুঁজেছি। অথবা আমি সেদিনই পারতাম আপনাকে কুচি কুচি করে কাটতে। কিন্তু আপনি জানেন, আমি আপনাকে কখনোই মারার চেষ্টা করিনি। উত্তেজিত করেছি, অতিষ্ঠ করেছি, খেপিয়ে তুলেছি, কিন্তু চূড়ান্ত আঘাত করিনি। আজকের এই দিনটাকে নিয়ে আসতেই হয়তো এত আয়োজন। অথচ আজ এই মুহূর্তেও আমার মনে হচ্ছে, আমি সেখানেই পড়ে রইলাম। দ্বিধা, জটিলতা, মারপ্যাচ, অস্থির সিদ্ধান্তরেখা। এখনো মনে হচ্ছে, আপনার বিচার করা যায় না, আপনাকে বিচার করা যায় না। বহুদূর হিসেব করে ফিরেও হঠাৎ চোখ মেললে দেখা যায় আমি সেই একই বিন্দুতে আটকে রয়েছি। কে জয় আমির? কেমন সে? কেন এমন সে? তার দায়ভার কিসের ওপর ন্যস্ত করা যেতে পারে? এমনটা হবার ছিল না, কিন্তু আমি বিবেচনার বিন্দু হারিয়ে ফেলছি। আপনার এত এত পাপ, প্রাপ্ত আঘাত আর ক্রমিক ঘটনাবলী এক বিন্দুতে শান্ত হচ্ছে না। তার ওপর আপনার আজব ব্যক্তিত্ব। যতটুকু খুলছি, ততটুকুই পেঁচিয়ে যাচ্ছে। তবে একটা কথা উল্লেখযোগ্য, আজ এখন আমার ব্যক্তিগত দেনাপাওনা আমি পাশে রেখেছি। তা আমার আপনার একান্ত হিসেবের খাতায় জমা থাক আপাতত। জয় মাথা নাড়ল দুপাশে, মেরে ফেল। শুট মি। গুলি দেব? লোডেড ম্যাগাজিন আছে মনে হয় একটা পকেটে। এইটা অটোসেমি মাল। একবার ম্যাগাজিন লোড করবে, এরপর ব্যাশ বুম বুম বুম। দেব, দেব, সিস্টার। জটিলতাকে জিয়য় রাখা মানেই কসরত। উড়িয়ে দাও। বিদ্রোহ করো। ভেঙে ফেলো আমার ভিত।
চ্যাড়াবেড়া করে দাও একদম খুলিটুলি। অন্তু তাকিয়ে রইল কেমন করে যেন জয়ের দিকে। একটু বিরক্তি, একটু কৌতূহল, হয়তো কিছু ঘৃণা অথবা বিরোধ কিংবা অনুরাগ হবে হয়তো। জয় মেঝের দিকে চেয়ে থেকে হাসল, উহুহু। এভাবে তাকিয়ে থেকো না, ঘরওয়ালি। অন্তুর স্বর বিরক্তিতে মিশে কঠিন হল, হু? কেন? আমার মনে হবে তুমি আমার অতীত শোনার পর আমার দুঃখে দুঃখিত হয়ে আমার উকালতি করতে চাইতেছ। অবশ্যই তুমি অনেক বড় উকিল হতে পারো, কিন্তু জয় আমির তোমার মক্কেল হতে পারে না, ডিয়ার। জয় চোখ তুলে চট করে একবার চোখ মারল। অন্তু হাসল। চোখ সরিয়ে বলল, অবশ্যই আপনি অনেক বড় ক্ষিপ্র বাজ হতে পারেন, কিন্তু আপনার পোষ মানার ক্ষেত্রটার আমাকে ঘিরেই হতে পারে। আর বাজপাখি পোষ মানলে সে তার পোষকের আওতায় স্বীকার করে। চট করে অন্ত্রী কথাটা ধরাতে না দেবার লক্ষ্যে দ্রুত প্রসঙ্গ বদলাল, সন্ন্যাস গ্রহণ করলেও পারতেন। কারো দয়া, উপদেশ, আদেশ, অনুরাগ, ভালোবাসা সবকিছু থেকে মুক্ত হয়ে লুঙ্গি ছেড়ে শালু গায়ে দিয়ে বেড়াতেন। জয় আচমকা মাথা ঝাড়া মেরে হেসে উঠল, কিছু একটা এড়িয়ে হাসল, হু করব। তোমার একটা ব্যবস্থা করে ডিরেক্ট বাম ভোলে। হক মওলা। ধরো কলকি মারো টান। অন্তু বিরক্ত হয়ে আলতো ঝাড়া মেরে নিজের হাত ছড়িয়ে নিয়ে দৃঢ় গলায় মুরসালিনকে জিজ্ঞেস করল, সেলিম ফারুকী যা করেছিল তা আপনার পিতা জানতেন? কখনোই জানতে পারেননি। আমি জেনেছি কথাটা সেলিম ফারুকীরও মৃত্যুর পর। অতদিনেও জানলেন না কেন? সন্দেহ হয়নি কেন কখনো? হামজা ভাইজা বলে এসেছিলেন, তারপর আর কখনো মাদ্রাসার ত্রিসীমানায় প্রবেশ করতে পারেনি সেলিম। তার আগেও সন্দেহ হবার কথা। আর যতদিনে মেয়র সাহেব গিয়ে তামাশা করে এলেন ততদিনের জয় আমিরের ওখানে থাকার 3 বছর হয়ে গেছিল। হুমাইরা মায়ের সঙ্গে যা হয়েছিল তার কোনো তদন্ত 3 বছরের মাঝেও কেন করেননি আপনারা? জয় মুখ ভেঙচাল মনে মনে, শালীর মেয়ে স্বামীকে স্বামী মানে না, অথচ তার মাকে মা ডাকে। শালী ভণ্ডর ঘরের ভণ্ড। তোর পেছনে কুত্তা ছেড়ে দিয়ে দৌড়ানি দিল এও মনের দুঃখ মিটবে না। মুরসালিনের মেরুদণ্ডে কঠিন ক্ষত। সে দেয়ালে হেলান দিল, তারপরও চোখ বুজে বলল, ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছিল। আব্বা কোনো দিন ভাবতেও পারেনি সেলিমকে ধরে জিজ্ঞেস করলে সব জানা যেতে পারত। অন্তু বলল, যুক্তি ফুটবল লাগছে। তার সঙ্গে আপনাদের শত্রুতা ছিল, হোক সেটা ধর্মীয়ভাবেই। উনার পথ আলাদা ছিল। উনি ভণ্ডদের অনুসারী ছিলেন। তবু আপনাদের সন্দেহ হল না। আর আমার ধারণা উনি এসে আপনাদেরকে খোঁজ দিয়েছিলেন জয় আমির ও আম্মার ব্যাপারে। ঠিক। সেটাকে কিভাবে নিলেন আপনারা? সেলিম কোনোভাবে জানতে পেরেছিল আমিরদের বউয়ের ওই অবস্থা, এমনটাই জানিয়েছিল সেলিম। আব্বা জানত ওই জয়কে উদ্ধারকারী। ওর দিকে সন্দেহটা না যাবার এটাই একটা কারণ। আরেকটা বিষয়, জয় আমিরকে সেদিন জবাই করার প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু উনার আম্মা মরে গেলে অথবা মেরে ফেলা হলেও পরে জয় আমিরকে কেন জীবিত অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হল? কেন? এটা আমি পরে জানতে পেরেছি। জয়নাল আমির গ্রেফতার হবার খবর পুরো দিনাজপুরে তোলপাড় হয়ে জানাজানি হল। কিন্তু জয় ও ওর মাকে ধরার জন্য বেশ কয়েকটা দলের সাথে সাথে রক্ষার জন্য আবার রাজন আজগরের লোকজন জঙ্গলে ছড়িয়ে পড়েছিল সেদিন। পায়নি ঠিকই, তবে ভয় পেয়ে ছেড়ে দিয়েছিল সেলিমরা। পরে জঙ্গলে ফেলে যায়। এবং বলাই বাহুল্য, সন্ত্রাস সংগঠনে জয়নাল আমির ও আজগরেরা দোসর ছিল। এবং এজন্যই সেই কৃতজ্ঞতায় এই মাতাল আজও চাটে ওদেরকে।
জয় দুম করে লাথি মারল মুরসালিনকে। টিনের চালে কাওয়া, তুমি আমার শাওয়া। বিটিরশালী, তোর মাকে কিন্তু যখন তখন সালাম দিয়ে আসব। তোর ফেদা প্যাচালে রাত গেল। কথা কম ক, আর আস্তে ক। আমি একটু ঘুমাই। গুড নাইট। সে লোহার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে তার। মুরসালিন ব্যথা পাওয়া স্থানে হাত চেপে ধরে বলল, এবং একটা কথা বলে রাখা দরকার, এই পাগলা কিন্তু এখনও মানে সেলিম সহ ওর সঙ্গীদেরকে সৈয়দ বাড়ির নির্দেশে পাঠানো হয়েছিল সেদিন রাতে আমির বাড়িতে। জয় বলল, হক কথা দিনে ৩৬ বার স্মরণ করা যায়। মুরসালিন বলল, তুই না মরে গেলি এই মাত্র। ধুর শালা, এত তাড়াতাড়ি তো মাইনসে মুতেও না। মরব মানে ঘুমাবো কেমনে? মুরসালিন অন্তুকে জানালো, আব্বার খুব অনুগত ছিল সেলিম। আরেকটা বিষয় আছে। অন্তু জিজ্ঞেস করল, কি বিষয়? সেলিমের বড় বোনকে কিন্তু জয়নাল আমিরের সঙ্গীরা ইজ্জতহারা করে মেরেছিল যুদ্ধের সময়ে। সেজন্য সেলিম ফারুকীর পরিবারের কাছে আব্বা বংশের বড় ছেলে হিসেবে একটা দায়বদ্ধতা ছিল। সেলিমের ছোট বোনকে আমার মেজ চাচা বিয়ে করেছিলেন দোষ ঢাকতে। নয়তো যেমন জয়নাল আমির ভাবতেন আমাদের মাদ্রাসা আমার দাদু মিলিটারির জন্য ছেড়ে দিয়েছিলেন, ফারুকীরাও ওরকম একটা ভুল বুঝতে খুব তৎপর ছিল। ওরা ভাবত আমার পরিবার নিজেদের কোনো পাপে এতগুলো প্রাণ হারিয়েছে জয়নাল আমিরের হাতে। আরেকটা ব্যাপার ছিল, জয়নাল আমিরের প্রিয় ভাতিজা জয়কে আব্বা আশ্রয় দিয়েছিল, এ নিয়েও ঘোর আপত্তি ছিল। সে বারবার আব্বার কাছে মিনতি করেছে জয়কে বের করে দিতে। কিন্তু আব্বা জয়কে কাছছাড়া করেননি কখনো। এ নিয়েও একটা সন্দেহ ছিল ওদের। ওদের ধারণা ছিল সৈয়দ পরিবার বোধহয় জয়নাল আমিরকে দোষী মানে না, কোনোভাবে বাঁচাতে চাইছে, ক্ষমাটমা করে দিয়েছে। এজন্য জয়ের পক্ষ হয়ে অথবা জয়ের মায়ের বিচারের জন্য ওদের সঙ্গে কোনো আলাপে আব্বা যেতে পারেননি খুব একটা। অন্তু মাথা নাড়ল, কিন্তু ফরহাদ চাচা কেন জয় আমিরকে কাছছাড়া করতে চাননি? ওকে জীবিত রাখতে। সেই সময় ওকে ছাড়লে লোকজন মাংস আকারে কেটে পিস পিস করে বাড়ি নিয়ে যেত। ওকে মারার জন্য কতগুলো দল ওকে খুঁজছিল ও আজও জানে না। ও যখন হামজা ভাইয়ের কাছে এলো তখনও কতবার টপকে যেতে যেতে বেঁচেছে, সেই গল্প তো বলেনি এখনো। কিন্তু সেলিম রোজ একবার করে মিনতি করত আব্বার কাছে জয়কে মাদ্রাসা থেকে মুক্ত করার জন্য। তখন জানতাম না কেন। পরে জেনেছি সে ভয় পেত জয় কখনো তার উপস্থিতি ছাড়া আব্বার কাছে পৌঁছে তার মায়ের ঘটনা বলে না দেয়। তার উদ্দেশ্য ছিল জয়কে একবার মাদ্রাসা থেকে বের করতে পারলে চিরতরে জয়ের মুখটা বন্ধ করে দেবে, আর আমির বংশের সমাপ্তিও। আব্বা বাড়ি এলে সেলিম আব্বার সাথে লেগে থাকত। জয়কে জিজ্ঞেস করুন সে কখনো সেলিমকে ছাড়া একা আব্বার কাছে যাবার সুযোগ পেয়েছে কিনা। অন্তু কিছুক্ষণ চুপ করে রইল। পরে বলল, আপনার আব্বা জয়কে রক্ষা করতে চেয়েছেন সেলিম সহ বাকি শত্রুদের হাত থেকে, এটা বলতে চাইছেন? মুরসালিন জবাব দেবার আগেই জয় এক চোখ খুলে বলল, উকিল সিস্টার, আপনি ওই শালার ছেলের কথা দিল নিয়েন না। আসলে ওর বাপে আমারে জঙ্গি বানাইতে চাইছিল, কিন্তু আমি নেহাত ভালো লোক, তাই ফাঁদে পা দেইনি। ধন্যবাদ। গুড নাইট। মুরসালিন শান্ত চিত্তে হাসল, উইটা লিগ না, জয়। সংখ্যা বাড়াতে কুত্তাবিলাইও জয় বাংলার সৈনিক হয়ে যেতে পারে। কিন্তু তুই যাদের কথা বলছিস তারা কারা তোর একটু হলেও ধারণা আছে? তোর মতো কাফেরকে ওরা সংগঠনে নেবে এটা স্বপ্নও হতে পারে না। একটা মজার কথা শুনবি? এই যে তোরা আমাকে সংগঠনের ছেলে ভাবিস না, আমাকে ওরা গ্রহণই করেনি।
মুস্তাকিন ছিল ধার্মিক, কিন্তু আমি জন্মেই ছিলাম গাফিল হয়ে। তুই চলে আসার 2 বছর পরেও আমার দ্বারা হিফজ হল না। আব্বা রাগ করে আমার হাল ছেড়ে আমাকে জেনারেল স্কুলে ভর্তি করলেন। মুস্তাকিন যতটা ধার্মিক, ন্যায়প্রায়ণ, সভ্য ছিল, আমি ততটাই বিমুখ হলাম। মুস্তাকিন ভাই চলে যাবার পর আমাকে শুধু মাদ্রাসা কমিটির দায়িত্বে রাখা হয়েছে ঠেকায় পড়ে। কারণ সৈয়দদের মাঝে এক আমিই আছি। তুই আর কতটা মূর্খতা প্রকাশ করবি? যেখানে আমি চান্স পাইনি, সেখানে ওরা তোর মতো একটা অবিশ্বাসীকে দলে রাখত। আব্বা তোকে শুধু মানুষ বানাতে চেয়েছিলেন। ধর্মের প্রতি তোর যা ভয়ানক ধারণা জন্মেছিল, তা অপসারণ করতে চেয়েছিলেন। ছোট্ট বয়সে তোর ভেতরে যে বিষ ঢালা হয়েছিল, তা নিংড়ে নিতে চেয়ে আব্বা বড় মাসুল গুনেছে জয়। তুই ভালো প্রতিদান দিয়েছিস। জয় উঠে বসল, যেন খুব চেঁচামেচিতে তার ঘুমটাই ভেঙে গেছে। সে খুব অবাক হয়ে বলল, আরে সালা, এত মহানুভবতার গল্প একসাথে শুনে বদহজম হয়ে যাবে তো। তুই আমার একটা কথা শুনবি, মুরসালিন? মুরসালিন সোজা হয়ে বসল, আমার কান তোর নামে কোরবান। জয় বলল, তুই কি জানিস দোষ আর পাছা এক জিনিস? মানুষ নিজেরটা ছাড়া সবারটা দেখে। যেমন তুই। চুপ থাক শালা। মুরসালিন কিছুক্ষণ চোখ বুজে থেকে মুচকি হাসল, তুই কি জানিস, জয়? একজন প্রতিশোধপ্রায়ণ মানুষ একটি কাঁচা মাটির স্তূপ। সুযোগ সন্ধানী মানুষ চাইলেই সেই মাটিকে দিয়ে নিজের ইচ্ছেমতো হাতিয়ার বানিয়ে ব্যবহার করতে পারে নিজ স্বার্থে। মাছ ধরবে, পানি ছুবে না। পানি ছুবে সেই হাতিয়ার। তুই জানিস জয়, হাতিয়ারের চোখ থাকে না। হাতিয়ার অন্ধ হয়। তাকে চালনাকারীর চোখ দিয়ে সে শত্রুকে দেখে আঘাত করে। তুই কি আমারে কইলি? না, তুই একটা জয় আমিরের গল্প শোনালি, আমি তাকে বলছি। দে আজ তুইও জ্ঞান দে। হাতি নদে পড়লে চামচিকায়ও পেছনে মারে। তুই নদে পড়েছিস শুনে ভালো লাগল। কিন্তু তুই তো হাতি না, তুই হলি গাধা। যা হোক, তুই ঘোস্ট রাইডার সিনেমা দেখেছিস, জয়? হ। জয় মাথা নিচু করে হেসে ফেলল। তা দেখে মুরসালিনও হাসল। মুরসালিন যা বোঝাতে চাইছে, তা এক লহমায় বুঝে হেসে ফেলেছে জয়। তাতে মুরসালিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বা বলতো, আমি যে জয়কে ছাড়ব। আমার মনে চায় ওরে ভালো একটা তালিম দেই। দেশজাতির ভবিষ্যতে লাগাই ওর মাথাটারে। জাভেদ যা পয়দা করে রেখে গেছে, ও এক বারুদ। যে কামেই লাগাবি, তা ডিরেক্ট কামিয়াব। অথচ ওর এত চতুর আর চিতার মতন দ্রুতগামী বুদ্ধি শকুনে খাবে। তোর বাপে খালি আমার চরকায় তেল ঘষত কেন হামেশা? নিজের চরকা ভাঙা ছিল নাকি তেল বেশি কিনে ফেলেছিল? তুই বুঝে অবুঝ। আর বুঝে অবুঝেরা তাদের সুবিধামতো বোঝে। ধর যেটা বুঝতে ইচ্ছে করছে, সেটা বুঝছে। যেটা ইচ্ছা করছে না, সেটা বুঝেও বুঝছে না। জয়ের হাসি বাড়ল সামান্য, তাদের কোনো চিকিৎসা নাই। তুই তোর ডাক্তারি ফিরিয়ে নে। হাম নাহি শুধরেঙ্গে জি, হাম নাহি শুধরেঙ্গে। মুরসালিন বলল, ঘোস্ট রাইডার সিনেমার নায়ক জনি। ওর বাপের ক্যান্সার হয়েছে। একদিন একজন এসে বলল, তুমি আমাকে তোমার আত্মা দেবে, এই শর্তে এই কাগজটাতে সাইন করো, তার বদলে তোমার বাপকে আমি সুস্থ করে দেব। তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। জনি সাইন করে দিল। কারণ তখন তার শুধুই তার বাপকে বাঁচাতে হবে। আগে প্রে বাদ। রাতারাতি তার বাপ সুস্থ হল। কিছুদিন কাটল। একদিন ওই লোক এলো। কাগজটা দেখালো।
জনি তখন নিরুপায়। সে আগেই চুক্তিপত্রে সাইন করে ফেলেছে। তখন বিষয়টা খারাপ মনে হয়নি, কিন্তু এবার টের পেল সেই লোকটা মূলত শয়তান। শয়তান তার কাছে তার আত্মা কিনে নিয়েছে। এবার তার আত্মাকে দিয়ে যা খুশি করাতে পারে জনি তা করতে বাধ্য। এরপর শয়তান জনিকে দিয়ে দেদারসে মানুষ মারতে থাকল। জনিকে জাহান্নামের দেবতা বানাল। সে যাকে ছোঁয়ে সে এক মুহূর্তে জলে ভস্ম হয়ে যায়। জয় হো হো করে হেসে উঠল, সিনেমাও দেখিস তুই? এ তো কঠিন পাপ। থু থু। মুরসালিন মাথা নাড়ল, আমি সৈয়দ বংশের কলঙ্ক। সব পাপাচারে ভাগ আছে আমার। তুই কি বুঝেছিস আমি কি বলেছি? না। দোলন সাহেব হেসে উঠে নিজের উপস্থিতির জানান দিলেন, আমি যদি বুঝে না বুঝি আমাকে বোঝায় কোনো শালা? ঠিক না, জয়। জয় হাত তুলে সংগ্রামী ভঙ্গিমায় বলল, ঠিক ঠিক। একমত স্যার, একমত। মুরসালিন হাসল, হামজা ভাইয়ের চোখ দিয়ে দেখা শত্রুদের ব্যাপারে যা বুঝলে তারা আর তোর শত্রু থাকবে না, তুই তা বুঝতেই চেষ্টা করিসনি। কারণ ছোটবেলায় যে অবস্থান তোর কাছে নারকীয় মনে হয়েছিল, হামজা ছিল তখন তোর মুক্তির দূত। আর তুই নিজের অজান্তেই অসীম কৃতজ্ঞতায় হামজা ভাইকে তোর রূহ সঁপেছিস। আজ চাইলেও তার কর্মে অভিযোগ অথবা আপত্তি আসে না। তুই করতে চাস না। জয় আনমনে স্বগতোক্তি করে, হামজা ভাই আমারে একদিন কইল, জয় রে, তোর আমার গন্তব্য দুইটা, পথ এক। পথের শেষে একই বিন্দুতে একই রকম দেখতে দুইটা গন্তব্য। চল হাঁটি। মুরসালিন নিস্তেজ চিত্তে দুপাশে মাথা নেড়ে বলল, গন্তব্য মানুষকে মৃত্যু অবধি পৌঁছে দেয়। তার নরম দিল জয়ের জন্য এক ঘা লাগল। পথভ্রষ্ট এই জয়কে মুস্তাকিন মহান ছোটবেলায় মাদ্রাসার দস্তরখানে বসিয়ে কত বুঝিয়েছে। ওই জয় পর্বতের মতো অটল চিত্তে কেবল চুপ থাকত। ভেতরে কি জমাত কে জানে। আজ মনে হয় বিদ্বেষ। এই জগৎ সংসার, সমাজ, দেশ, মানুষের প্রতি তার অসীম বিদ্বেষ একটু একটু কমে জমে এক মহাসমুদ্রের রূপ নিয়েছে। তা ঢেউ থামানোর উপায় নেই। জয় তীব্রবেগে মাথা নেড়ে স্বীকার করে, হ হ মৃত্যু। অন্তু খেয়াল মেলে দেখল জয়ের সেই পাগলামিটুকু। জয় আমি সত্যিই মৃত্যুর ওপর বড়ই আকর্ষিত। সে বলল, সেই গন্তব্যে আপনার জন্য নিশ্চিত মৃত্যু লেখা থাকলেও মেয়র সাহেবের জন্য গচ্ছিত আছে ক্ষমতার ডালি। পথটা হল বিরোধীদের ধরে কচুকাটা করা। তাতে আপনার ভেতরে ইনপুট করা প্রতিশোধের বিষাক্ত প্রবৃত্তি মিটবে, আর আপনার তৈরি করা রাস্তা মেয়র সাহেবকে তার উদ্দেশ্য হাসিলে এক পিচ্ছিল পথ বানিয়ে দেবে। এই তো আপনাদের সেই এক পথ দুই গন্তব্য। ব্রিলিয়ান্ট। আপনি চাইলে ভালো উকিল হতে পারতেন, ঘরওয়ালি। অন্তু গভীর স্বরে জিজ্ঞেস করল, জেনে শুনে ক্ষয় হতে কেউ এত আগ্রহী হয়, জয় আমির? জয় হাসল, আমারে কেউ অক্ষত পায় নাই, ম্যাডাম। সুতরাং ক্ষয় হওয়ার মাল আরেকটু ক্ষয় হইলেই বরং প্রকৃতির নিয়ম বজায় থাকে। আমার উপরে মরিচা ধরছে সেই কোনো কালে। মুরসালিন গম্ভীর স্বরে শুধায়, আব্বাকে কেন মেরেছিস? তোর মুখে শুনি। বল, কি কারণে মেরেছিস? জয় লোহার খণ্ড থেকে আস্তে করে নেমে ঢালাই মেঝেটার ওপর টানটান হয়ে শুয়ে পড়ল। মুরসালিন ঠিক ওর পাশে একইভাবে শুয়ে পড়ল। দুটো দেহ পাশাপাশি পড়ে রইল। একটা ক্ষতবিক্ষত আরেকটা ক্লান্ত পরিশ্রান্ত। আমার বড় বাবাকে আমি শেষবার কবে দেখছি জানিস? সেই রাত্তিরে। ওই যে ওই রাত্তিরে। বড় বাবা তার ভাবিকে বলেছিল, জয়কে নিয়ে পালানো, ভাবি জলদি যান। তোর বড় বাবা বিশাল বড় হিরো ছিল রে, জয়। আমার বড় বাবা ছিল
আইন, রাষ্ট্র ও দেশের মানুষের কি ছিল? জয় হেসে ফেলল। আইন, রাষ্ট্র, দেশের মানুষ? ডেকে উঠল জোরে করে, ও দোলন স্যার আছেন না? আমার ঘরোয়ালির হাতের স্পেশাল বুলেট নসিব হয় নাই তো? এতক্ষণে সবাই যেন ভুলে গেছিল, তারা ছাড়াও আরও একজন আজ জয় আমিরের গল্পের শ্রোতা রয়েছেন বড় ঘরে। দোলন সাহেব বললেন, না, হয়নি। ব্যাড লাক। সেই দুঃখে আপনারে একখান গোপন কথা কই, স্যার। হু। জয় বাচ্চাদের মতো চেঁচিয়ে ঘোষণা করে, আমি ছাড়া এই ঘরে আর কোনো দেশদ্রোহী নাই, স্যার। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। চোখ বুজল সে। জয় আমির মিথ্যা বলে না। অন্তু জয়ের গল্পের মাঝে এটাই তো আবিষ্কার করেছে এতক্ষণে। দেশ, দেশের মানুষ, জীবন, সমাজ, রাষ্ট্র এই সবের দ্রোহ একা বহনকারী জয় আমির আজ এই জয় আমির, যার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য বিশৃঙ্খলা, অশান্তি, পাপাচার, মানুষের ভোগান্তি, দেশের দোষের ভাঙন, ধ্বংস। মুরসালিন চট করে ঘাড় ঘোরায়। জয় দাঁত বের করে হাসল, আমার বড় বাবা তাই ছিল। বুঝেছিস তুই মুরসালিন? জয়, তুই অকৃতজ্ঞ। জয় আপত্তি জানায়, না, আমি অকৃতজ্ঞ না। তুই আর সবার প্রতিদান চুকাতে নিজেকে সঁপে দিয়েছিস, শুধু যে বা যারা তোকে জীবন দিয়েছে তাদের জীবন শুষে বলিয়ান হয়েছিস। উত্তম বিচার বটে। তোর আব্বা আমির পরিবারকে খেয়েছে। জবান সামলা। কোথায় সামলাবো? ঘরোয়ালি। তোমার ওড়নার আঁচলটা দেও তো। তাড়াতাড়ি করে অন্তুর ওড়নার তলে জিহ্বা ঢাকল। হামজা ভাই তোকে দিয়ে সার্কাসেও কাজ করিয়েছে নাকি? এমন জোকার জোকার হাল হয়েছে কেন তোর? আব্বা তোর অবস্থা এমনটাই আশঙ্কা করত তোর চলে আসার পর। মুরসালিন তোর কথা শেষ কর। আমি রুমে যাব। মাথা ব্যথা করতেছে। স্বাভাবিক। কথাবার্তা সেই দিকে যাচ্ছে, যা তুই আলোচনা করতে খুব অপছন্দ করিস। কিন্তু করতে হবে। সময় নেই আমাদের হাতে। জয় মাথার নিচে হাতের কনুই দিয়ে বলল, হ, ঠিক কথা। সময় নাই আমাদের হাতে। মুরসালিন বড় হতাশার সাথে বলল, জয়নাল কাকা সর্বশেষ যে পাপটা করেছিল, তা তোর সাথে। পাপ? আমাকে ভালোবাসাটা? মূর্খ। ভালোবাসা বুঝিস তুই? তা বুঝি না অবশ্য। তোর দুর্ভাগ্য। ভালোবাসা কাকে বলে বুঝিস না তুই, অথচ দাবি করিস কেউ কেউ তোকে ভালোবাসে। তুই একটা শক্তিশালী ঘুঁটি মাত্র, যা সবার দাবার চাল হয়েছে। যে যেমন পেরেছে তোকে ভালোবাসার নামে বিষে চুবিয়েছে। আল্লাহ পাক তোকে যে পরিমাণ নেয়ামত, মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তা তুই কুকুরদের খোরাক হিসেবে বিতরণ করে এক অধমে পরিণত হয়েছিস। পুরনো আলাপ সেসব থাক। বোঝা তো ভালোবাসা কি? আজ নতুন কিছু বুঝি। যদি বলি তোর স্ত্রী তোকে ভালোবাসে। জয় যেন হাসতে ভুলে গেল। সে অতিরিক্ত হাসি পাওয়ার ফলে হাসতে ভুলে গিয়ে নিঃশ্বাস আটকে পড়ে রইল। মুরসালিন আস্তে আস্তে উঠে বসে বলল, সে তোকে এই পথ ছাড়তে বলেছে কখনো? হাসি জোর করে চেপে মুখ ফুলিয়ে বলল, হ। আর কেউ? না। মনে কর, কেউ তো বলেছে সে ছাড়া। মনে নাই। কেন? জয় চোখ খুলে তাকায়। মুরসালিন বলল, কেন বলেনি? কেন তোকে কেউ এই মরার খেলা খেলতে মানা করেনি? অন্য পথের কথা বলেনি? বল, তুই বল।
আমি তোর মুখে শুনব। জয় কিছু বলল না। উঠে গিয়ে কামরুলের পকেট হাতড়ে সিগারেট বের করে এনে জ্বালাল। মুরসালিন দৃঢ়স্বরে বলল, কারণ কেউ তোরে কোনো দিন বাঁচাইবার চায় নাই। কেউ তোরে মানুষ মনে করে নাই। কেউ তোরে বোঝেই নাই। তুই যে মেধাবী, তুই অভিজাত বংশের রক্তে পয়দা, তোর ভিতরে মানুষ আছে, এটা তোকে ভুলিয়ে রাখতে এই দুনিয়ার যত আয়োজন। কিন্তু তোর স্ত্রী। জয় সিগারেট ঠোঁট থেকে নামিয়ে তীব্র বাধা দিল। চুপ চুপ। কিছুই না। আমি ওর আসামি, মাত্র আসামি, এর বেশি কিছু না। ভালোবাসাবাসীর মধ্যে টানিস না। তুই কোনো ভালোবাসার কথা বলছিস জানি না, কিন্তু ভালোবাসার বহুত প্রকারের মাঝে একটা এমনও আছে। জয় চোখ বুজে লম্বা একটা টান সিগারেটে দিয়ে পুরো ধোঁয়াটুকু গিলল। তারপর নিঃশব্দে হাসল। এইটা যদি ভালোবাসা হয়, তাইলে তা সর্বজনীন, সবার জন্য প্রযোজ্য। ও এক আদর্শ মেয়ে, ভাই। আমার জায়গায় অন্য কোনো নষ্ট জয় থাইকলে তারেও ভালো হইতে বলতো। এইটাতে বিশেষত্ব খুঁজলে আমি তোরে 2 চামচ খাঁটি গু খাইতে সাজেশন দেব। মুরসালিন বলল, তুই যে পথে নেমেছিস তাতে আছে কি? তোরা যে পথে আছিস তাতে আছে কি? কি চাস? কি আছে, দে। আমার তো কিছুই নাই। যা দিবি হাতে, তাই যাবে সাথে। দে। জয় হাত পাতল। চাস কি তুই? দেশের জন্য প্রেম আছে, মানুষের জন্য মমতা আছে, নারীর প্রতি সম্মান আছে, মনুষ্যত্ব বোধ আছে। আমার দেশের মাটি আমি বেঁচে থাকতে আমার দ্বারা নোংরা হবে না, সেই দৃঢ় প্রত্যয় আছে বুকের ভেতরে। কি চাস তুই? জয় আমির উপহাস করে হাসল। ঝাড়া মেরে মাথা নাড়ল দুপাশে। আমি জয় আমির যেই দিন খালি একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিলাম, আমি আমার দাদুভাইয়ের কাটা মাথা দেখছি, বাপের মাংস ছিঁড়ে আসা শরীর দেখছি, সেই জন্মদাত্রীর লজ্জাস্থান হরণ হইতে দেখছি, যা চিরে দুনিয়ায় আসছি। আমি জয় আমির খিদের জ্বালায় তোর দেশের জমিনের মাটি খুবলে খাইছি। একখান মজার কথা শুনবি? তোর দেশের মাটি ক্ষুধার্ত জয় আমিরের খিদে মেটাইতে পারে নাই। তোর দেশের মানুষ আমার মতন জয় আমিররে ঘরে তুইলা আশ্রয় দেয় নাই। তোর দেশের মানুষ, তোরা নারীদেরকে মেলা সম্মান করিস। খালি আমার ফুপু জয়নব, আমার আম্মা হুমাইরা আর আরমিনেরা যখন ইজ্জত হারায় তখন তোর দেশের মানুষ এইগুলারে সম্মান করতে জানে না। আমি ভুল কইছি মনে হয়। তোর দেশের মানুষ নারীরে সম্মান দেয়, এই তিনটা তো নারীই ছিল না। ঠিক কইছি না? ওই যে বৈশা আছে শালির মেয়ে, ওইডারে জিগা। ওইডারে যেইদিন বেশ্যা মাগি বানাইছি আমি জয় আমির, তোর সমাজদেশের মাইনসে ওরে একবার জিগায় নাই পর্যন্ত, ওই ছেড়ি। আমিরের পোলায় তোরে সত্যি ছুঁইছে নাকি? জিগা ওরে। দেখ ওই শালি আইজো কান্দে খালি। কিছু কইবার পারে না, করবার পারে না। ওরে ওইদিন আমি আমার নাম না দিল ওই কবে বদনাম হইয়া খতম হই যাইত। তোর দেশের মাটি ওর বালডা ছিঁড়ত। তোর দেশপ্রেম কারে কি দিছে? তোরে কার বালডা দিছে? আজ এইখানে পচতেছিস মাসের পর মাস। এই তো। হ, তোর দেশ সমাজ মেলা ভালো। মহান মহান। জয় আমির আবারও হেসে ফেলল কেমন করে যেন। তোরা তো ভালো আছিসই, মুরসালিন। আমি এক জয় আমির খারাপ হইলে তোর দেশ দুনিয়ার থেকে কিচ্ছু খসবে না বা জোড়া লাগবে না। জয় অন্তুর হাতখানা আবারও শক্ত করে চেপে ধরল। সেই হাতজোড়া থরথর করে কাঁপছে। জয় কিন্তু ভুলেও তাকাল না অন্তুর মুখের দিকে। আরমিনের কান্না সে দেখে না। ওই ছেড়ি কাঁদলে আড়ালে কাঁদবে।
আজ সামনে কেঁদে ফেলেছে। সেই দোষ তো জয়ের না। অন্তু হাতখানা চেপে ধরে ওকে নিয়ে গা ঝেড়ে উঠে দাঁড়ালো জয় আমির। ছেড়ে দে আমায় মুরসালিন। এক জনম আমি জয় আমির হব, পরের বার মাটি হয়ে হুমাইরার পেটে জন্মাব। সেইবার তোরা কেউ চাইলেও আমারে আর জয় আমির বানাইতে পারবি না কইলাম। এইবার খালি আমারে জয় আমির হইতে দে। অন্তুকে তুলে নিয়ে নিস্তেজ দেহগুলো মারিয়ে চামড়ার স্যান্ডেলের খসখসে আওয়াজ তুলে অনেকটা এগিয়ে এলো জয়। পিঠপিছে অন্তুর ওড়না ঝুলছিল। তা এক হাতে গায়ে জড়িয়ে অন্তুকে আগলে নিয়ে বড় ঘরের মাঝ বরাবর পেরিয়ে আসার সময় মুরসালিন আওয়াজ দিল, জিন্নাহ আমিরকে আমি মারিনি জয়। তোর গল্প, আমার কথা আর তোর ভুল বোঝাবুঝি শেষ হতে এখনো অনেকটা বাকি। রাত 2:15 সময় হামজা আকস্মিক রিমিকে ছেড়ে সাদা চশমাখানা টেবিলের ওপর রেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার ভেতরে কিছু তৈরি হল, জটিল কিছু। ততক্ষণ হামজার মস্তিষ্ক কাটার মেশিনের ব্লেডের মতো চলেছিল। সামনে যা আসবে ফালা ফালা হয়ে যাবে। রিমি কাঁদছে, কিন্তু হামজা থামানোর চেষ্টা করল না। তার আবার বুকও জ্বলছে। এই জ্বলন অবর্ণনীয়। ব্যক্তিগত দুঃখ। এটা নতুন তার জন্য। ব্যক্তিগত দুঃখ বলতে এক অপরিচিত ব্যাপারের সাথে সে কিছুদিন চলাফেরা করছে। হামজা কখনো কাউকে ভালোবাসেনি। কিন্তু রিমির ক্ষেত্রেও কি কথাটা খাটে? এই প্রশ্নটাই সমস্যা তৈরি করছে মূলত। রিমি তাকে শাস্তি দিতে যে পন্থা অবলম্বন করেছে, তার দায়ভার কার? জয়ের বউয়ের নয়? হামজা কি ছাড়বে সেই দুঃসাহসী নারীটিকে? ধরলে নারীটি সইতে পারবে হামজার থাবা? সে ফতোয়া বদলে একখানা নেভিব্লু পাঞ্জাবি পরল। এসির নিবিড় হাওয়ায় ঘুম জড়িয়ে আসছে চোখে। মস্তিষ্কের ভারে তার কঠিন শরীরটাও নুয়ে আসা ভাব। ঘুমটা দরকার হামজার। তার আগে কিছুটা মদ খাওয়া দরকার, নয়তো এই অস্থিরতায় ঘুম আসে না। তার জন্য জয়কে দরকার। কিন্তু জয় বড় ঘরে আজ। জয়ের রুমখানা পেরোনোর সময় দেখল দরজার নবলক। জয়ের বউ ভেতরেই ঘুমাচ্ছে তো। ব্যক্তিত্বের চাপে রাতদুপুরে নবটা ঘুরিয়ে জয়ের ঘরে উকি দিয়ে ওর ঘুমন্ত বউকে দেখার কাজটা করা হল না। তবে একটা নিশ্চয়তা আছে বটে, জয়কে এখনো পুরোপুরি বশ করতে পারেনি ওর বউ। এটাই ধারণা হামজার। ঘরেই আছে আরমিন। 2:30টার দিকে হামজা সংসদ সদস্যের বাসভবনে পৌঁছাল। দারোয়ান ঘুমে ঢুলছিল। হামজা না হলে সে ফটক খোলা তো দূর, লাগলে একটা মার্ডার করত। এমপি সাহেবের নিরাপত্তা প্রথমত। কিন্তু হামজাকে দেখে হুড়মুড়িয়ে উঠে এসে সালাম ঠুকে বলল, স্যার আপনের জন্যে মেলাক্ষণ বসেছিল। এখন মনে হয় শুইয়া পড়ছে। হামজা চুপচাপ নিশাচরের মতো ভেতরে ঢুকল। হাতে দুটো ফাইল। কেস ফাইলের কপি, অভিযোগপত্র। আরেক হাতে একটা মাঝারি ঝোলা গাড়ি থেকে বের করল। মাঝরাতে সংসদ সদস্যের বসার ঘরখানা হামজার শরীরের কড়া সুগন্ধির রহস্যে মেখে উঠল। নেমে এলেন ভুঁড়ি দুলিয়ে সংসদ সদস্য সাহেব। বড় করে হাসলেন। হাসল না হামজা। তার ভরিক কি সৌম্য চেহারা, আধার কূপের মতো চোখ দুটো স্থির, শান্ত, ঠিক শিকারী পেঁচার মতন। সে সালাম অবধি দিল না। এমপি সাহেব বললেন, তোমার রাত 12টায় আসার কথা ছিল। সোফায় বসে ফাইলগুলো এগিয়ে দিয়ে হামজা বলল, ওদিকের ব্যবস্থা কতদূর করলেন? ফাইলগুলো দেখতে চাইলেন এমপি সাহেব। হামজা বাধা দিল, পরে দেখে নেবেন। আমি শেষরাতের গাড়িতে রাজধানী যাব। কথা শেষ করি। মাসুদ
চা পানি দে রে। লাগবে না। আলোচনায় আসি। হামজা ঝোলা থেকে মোট 3টা হ্যান্ডগান ও 4টা লোডেড ম্যাগাজিন বের করে সেন্টার টেবিলের ওপর রেখে বলল, এগুলোর লাইসেন্স নেই। লাইসেন্স শুধু আমার একটা পিস্তলের আছে। এগুলো এখন বাড়িতে রাখা যাচ্ছে না। আপনি রাখুন, পরে নেব। রেগে উঠলেন এমপি সাহেব, তার মানে যখন তখন তল্লাশি হবার পর্যায়ে আছো? হ্যাঁ, মরতে বাকি রাখনি? হামজা নির্লিপ্ততা চোখে তাকিয়ে রইল। দুশ্চিন্তার ছাপ দেখা গেল এমপির মুখে। ঘন ঘন মাথা নাড়লেন, তোমার জয় যা করছে, ভালো করেনি। ভালো করেনি। ওর সেই অভ্যাস নেই। সে যা হোক, পলাশ আজগর মার্ডার কেসে পুলিশ এখনো ডেডবডি পায়নি, অথচ জয়কে সাসপেক্ট নম্বর 1-এ রেখেছে। মাঝার, ঝন্টু কাকাসহ আরও পুরনো কেসগুলো কেউ নতুন করে খুলেছে। গোড়া থেকে সব তদন্ত শুরু হয়েছে স্পেশাল ব্রাঞ্চগুলোতে। সেখানে আমার বাড়িটা গবেষণার বিষয়ে। বুঝতে পারছেন? অবাক হলেন এমপি, কে খুলেছে সেই সব কেস? বলবো সব। এখন কথা হলো, কয়দিন যে চাপাটা দিয়েছিলাম, তা আলগা করেছে কেউ বা তারা। তাকে এবং তাদেরকে ধরে বলি দিলেও এখন আর তা ঢাকা যাচ্ছে না। চারদিকের অবস্থা ভালো না। অন্তত এটার কাজ দ্রুত এগোনো দরকার আপাতত। ঢাকা থেকে ফিরে আমি নিজেই একবার যাব পুলিশ কাস্টাডিতে। অন্তত একটা নোফল্ট স্টেটমেন্ট দিয়ে আসতে হবে, নিজেকে সাফ রাখতে হবে যথাসম্ভব। কিন্তু জয়কে আমি থানার বারান্দায়ও দেখতে চাই না। গভীর বার্তা দিল হামজা। গলার স্বর চরল এমপির, শোনো ইয়াং ম্যান। ঠান্ডা ঠান্ডা। তুমি নিশ্চিত মার্ডার আর তার কালপ্রিটকে পবিত্র গোলাপ ফুল বানানোর প্রস্তাব করতে আসছ? নরকে যাওয়া কাম এইটা সহজ নাকি? হামজা নির্বিকার বসে রইল। দুটো গ্লাসে 1 শট অ্যালকোহল, 2টো করে পুদিনা পাতা, 1 টুকরো আদা, একটু বিট লবণ ও সোডা মিশিয়ে 2টো ড্রিঙ্ক তৈরি করলেন এমপি সাহেব। একটা গ্লাস হামজাকে এগিয়ে দিয়ে বললেন, পুলিশ পলাশের বডিটা পেয়ে গেলে ব্যাপার হাতছাড়া হয়ে যাবে গো হামজা। ওইটার ভালো ব্যবস্থা করো। বডি পাবে না। হেলান দিয়ে বসে গ্লাসে 2টো চুমুক দিল হামজা। পাবে না? খাবার হিসেবে কুকুরের পেটে চলে গেছে। হজমও হয়ে গেছে। আপনি আপাতত ব্যবস্থা করুন যেন জয়কে ইন্টিরোগেশনে ডাকা না হয়। পুলিশ ফোর্সের প্রমাণের হিসেবে এত সহজে যাবার নয়। আমি বেঁচে আছি এখনো। এমপি সাহেব একটু দুঃখিত ও অবাক হয়ে বললেন, এত খারাপভাবে মারলে পলাশ ছেলেটাকে? সোজা হয়ে বসে ঘাড়ে হাত রাখলেন এমপি সাহেব। কিছুক্ষণ হাঁ করে শ্বাস ফেলে বললেন, ডুবো না হামজা, কোনোভাবেই ডুবো না। যেমনে ভাসতেছ, একবার ডুবলে জাহাজের ভাঙা পাটাতনও পাওয়া যাবে না গো। দলের 6টা ছেলে পুলিশ হেফাজতে। রূপকথা আজগর, পরাগ ওরা নিজেদের শেষ সময় গুনছে শেলের পেছনে। আমার কবির বন্দি। আবার জঙ্গি শুয়োরের বাচ্চারা যখন তখন হামলা করবে, আমি নিশ্চিত। আরেকটা কিছু চাল চালছে। ভেতরে ছিদ্র হওয়া ব্যাপার। আমার ব্যক্তিগত। এমপি সাহেব সতর্ক চোখে তাকিয়ে আছেন বুঝে সংযত হয়ে উঠল হামজা। সে ব্যক্তিগত আলাপ পেরে ফেলেছে ক্রোধে। এক সামান্য নারী তাকে মুচড়ে রেখে দিয়েছে তা লোক জানার নয়। সে বলল, বাড়িতে নিরাপত্তার বাঁধ প্রায় ভেঙে গেছে। সেই সেদিন ভেঙেছে যেদিন মুরসালিন বাড়িতে দেদারসে ঢুকে পড়েছিল। সোজা হয়ে মনোযোগ এনে বসলেন এমপি, একটা কথা বলবে হামজা? হামজা বুঝল কি বলবেন এমপি। সে চুপ রইল। এমপি বললেন, তোমার বাড়িতে তোমাকে জড়িয়ে কোনো বিরোধী আগাছা বেড়ে উঠেছে বলে আমার ধারণা, সেটা কি জয় নয় তো আবার?
ঝানু রাজনৈতিক লোকের সঠিক আন্দাজ হামজাকে ক্ষুব্ধ করে তুলল। কিন্তু সেই আগাছা জয় নয়, বরং জয় নিজেই সেই আগাছার শিকার হতে চলেছে। তাকে উদ্ধার করা দরকার। হামজার ভেতরে আবারও একটা ভয়ের উদ্রেক হল, সে কেন এই মুহূর্তে রুমে ঢুকে আরমিনকে গলা টিপে মেরে এলো না? কিন্তু তার উত্তেজনা বাইরে আসে না বলে ভেতরে তা চেপে গিয়ে বলল, আমার বাড়িতে এখন শুধু প্রতিবেলা পুলিশি তল্লাশি চলবে। থামাতে পারব না। সন্দেহ গাঢ় করা যাবে না। থামালেই আগ্রহ পেয়ে বসবে। সেক্ষেত্রে তল্লাশি পুরোদমে করতে দেবার জন্য সহযোগিতা করতে হবে আমাকে। হামজা থামল। পূর্ণ মনোযোগী হলেন এমপি সাহেব। হামজা ঠোঁট কামড়ে বিরতি কাটিয়ে ইঙ্গিতবহ সুরে সূক্ষ্ম গলায় জানাল, বড় ঘর পরিষ্কার করতে হবে। এমপি সাহেব থুতনিতে হাত চেপে বসলেন, আমার বাড়িতে হ্যান্ডওভার করবে ওদের? আমার বেসমেন্টে রাখতে পারো। আমার বাড়িতে পুলিশে তল্লাশি চলে না। হাসলেন এমপি। সোজা ওপরে অথবা কারাগার। বড়ঘর থেকে আপনার বাড়িতে ওদেরকে অতিথি করে পাঠাতে এই মাঝরাতের মিটিংয়ে আমি আসিনি। অশিষ্ট শোনাল হামজার গলা। তো এখন কি চাও? মুরসালিন মহানকে মেরে হাত ময়লা করব না আমি। ওকে পচানোর শখ আমার। কারাগারের ব্যবস্থা করবেন আপনি। বাকি ছোটবড় যা আছে আমি সামলে নেব। তার জন্য অন্তত কটা দিন চাই। আপনি সেই কয়টা দিন পুলিশকে আমার বাড়ি থেকে মাইলখানেক দূরে রাখুন। আপাতত এইটুকু মাস্ট বি। মাথা নাড়লেন এমপি। মুরসালিন সাবেক ব্রিগেডিয়ারের ছেলে। সরকারি ক্ষমতা সামান্য হলেও আছে বলা চলে। আর আমি আমার ক্ষমতার অপব্যবহার রয়েশয় করতে চাই। জানো, অতি ভজন মানুষের পাকস্থলীর হজম শক্তি কমিয়ে দেয়। ধীরে ধীরে খেলে অনেক খাওয়া যায়। ও রাষ্ট্রবিজ্ঞানে পড়া শিক্ষিত ছেলে। ওকে ভেতরে দিতে হালকা হলেও একটা টোপ চাই, যেন আমার রেপুটেশন সাফ থাকে, এমনকি আমার পালিত প্রশাসনের কাছেও। আমি আপনাকে ভারী টোপ দিতে এসেছি। ভ্রু জড়ালেন এমপি সাহেব। হু। চট করে অভিব্যক্তি বদলাল হামজা, কিন্তু কথা হল, আপনি নিতে পারবেন তো আচমকা? এমপি সাহেব নড়েচড়ে বসলেন। হামজা ভনিতা করার ছেলে না। বারুদ সে। হাভজার ভনিতায় বিভ্রান্ত হয়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন। হামজা বলল, আমার ওপরে রাগ করতে পারবেন না। আমি আসলে আমার নিজেরও কিছুটা স্বার্থ ছিল বটে। এই এক কথায় কাজ হয়ে গেল অবশ্য। এমপি সাহেব পণ করে নিলেন নিজের অজান্তেই, হামজা এখন চিরন্তন সত্যি বলবে। এই হামজা, ধাঁধা বানাবা না। তোমার মুখে সরাসরি কথা শুনতে ভাল লাগে। সীমান্তকে মুরসালিন খুন করেছে। এমপি সাহেব যেন দুম করে দমে গেলেন চমকে। একেবারে দেবে বসে গেলেন সোফায়। হামজার মিথ্যেটা সত্যির চেয়েও বড় সত্যির হয়ে ওঠে মানুষের কাছে। কারণ হামজা দক্ষ, নিখুঁত তার ধূর্ততার চাল। তুমি আজকে এখন আজ আমারে এই কথা বলতেছ? আমি পাগলের মতন মাসের পর মাস খুনিরে খুঁজছি। ঝানু পলিটিশিয়ান হামজার সাথে টিকলেন না, দিশেহারা হতে দেখা গেল তাকে। হামজা নির্বিকার চিত্তে বলল, ওই যে বললাম স্বার্থ। আমি যদি তখনই বলে দিতাম, মুরসালিনী সীমান্তর খু ক্যারেট নি, আপনি ওকে তখনই মেরে ফেলতেন অথবা জেলে দিতেন। কিন্তু জয়ের পুরনো হিসেব আর আমার উদ্দেশ্য ছিল ওকে দিয়ে। কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, ওকে দিয়ে আমার কাজ ফুরলে আপনার হাতে তুলে দেবার। আজ সেই দিন। এমপি সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। সীমান্ত এমপি সাহেবের স্ত্রীর বড় বোনের ছোট ছেলে। হামজার বোনের সাথে ছেলেটার বিয়েতে এমপি সাহেবের হাত ছিল, তা হামজা জানে না।
বিষয়টা আজও চেপে গেলেন। কেবল সীমান্তর মায়ের অবস্থাটা চোখে ভাসল। মহিলা ছেলের শোকে অন্ধ প্রায়। পুত্রবধূর নাম একবারও মুখে নেন না, নাতনির নামও না। কিন্তু ছেলেকে হারিয়ে পাগল প্রায়। রোজ কল করে বলেন, তুমি এমপি হয়ে কি লাভ? কি লাভটা কি? এমপি সাহেবের ইগো খুব আঘাতপ্রাপ্ত হয়। উনার ইচ্ছে করল এই মুহূর্তে সীমান্তর খুনি মুরসালিনকে ধরে খণ্ড খণ্ড করে পুকুরে শখ করে পোষা কুমিরকে খেতে দিতে। হামজা বর্ষি ফেলে চুপচাপ সোফার ওপর বসে রইল। এমপি সাহেবের ভাবুক মুখটা দেখে তার হাসি পাচ্ছে। প্রমাণ আছে তোমার কাছে? তা জোগাড় না করে খবর দেব আমি আপনাকে? রাগ ভুলে একটু সন্তুষ্টি এলো ছেলেটার ওপর এমপির মুখে। কি আছে? অস্ত্র। চাপ্পড় দিয়ে কুপিয়ে মেরেছিল সীমান্তকে। সেটা রক্তাক্ত অবস্থায় আমি উদ্ধার করতে পেরেছি। শুকনো রক্ত। এরপর ভীষণ দুঃখিত ভঙ্গিতে বলল, আমি কিভাবে আমার বোনের বিধবা হবার এই শোক সহ্য করেছি তা আর না বলি। শুধু বলবো, মুরসালিনের ক্ষেত্রে আমি যতটা ধৈর্য ধরেছি আর কেউ এতটা সুযোগ পায়নি আমার কাছে। তুমি এখান থেকেই ঢাকা চলে যাবে? হামজা জানালা দিয়ে অন্ধকার দেখতে দেখতে মাথা নেড়ে সায় দিল। এমপি সাহেব জানালেন, একটু আগে বড় ঘরে বাপ্পি কামরুল, দোলন সাহেব, রবিউল গেছে। জয় বাড়িতে না? ও বড় ঘরেই আজ। ওরা কেন গেছে? এমপি সাহেব চোখের শীতলতায় বোঝালেন, ওদেরকে ছিঁড়তে। এক একজন যদি দু চারটে করেও মারে সেটুকুই বা আসে কোত্থেকে? মুখে বললেন, দোলনকে পাঠিয়েছি শেষবার জিজ্ঞাসাবাদ করতে। ঘাঁটিটা কোথায় ওদের সংগঠনের? জানা দরকার। কিন্তু এখন মনে হচ্ছে দরকার ছিল না। আমি আর্মির ব্যাটাকে জিন্দা কবর দেব এবার। আর স্টেটমেন্টের চিন্তা করব না। ঢাকা যাবার পথে জয়কে একবার কল করে জানতে ইচ্ছে করেছিল হামজার বড় ঘরের খবর। আরমিন হামজার অনুপস্থিতিতে কি ঘটাচ্ছে তা নিয়েও ভাবনা এলো। কিন্তু তাকে সকাল হতে হতে রাজধানীতে পৌঁছাতে হবে। জয় ফিরে এসে আবার বসল সেই লোহার খণ্ডের ওপর। অন্তুর হাতটা ধরা তখনও। অন্তু দাঁড়িয়েই রইল। শরীর ভালো লাগছে না। চোখের সামনে মাঝে মধ্যেই অন্ধকার হয়ে আসছে। অবরুদ্ধ বড়ঘরটা জুড়ে ভ্যাপসা গন্ধ। পেট গুলিয়ে বমি আসতে চাইছে। মুরসালিন জয়কে বলল, তুই তো আমার কাছে এত সময় দিস না। আজ তোর গুরু কোথায় রে জয়? তোদের নাম্বার লেগে যাচ্ছে তো। দোয়া কালেমা পড়। ঢাকা গেছে। মুরসালিন ঠোঁট বাঁকিয়ে হাসল, নয়তো আমার কাছে তোকে বেশিক্ষণ ছেড়ে রাখার রিস্ক সে নিত না। জয় ক্লান্ত পরিশ্রান্ত দেহটা হাঁটুর ওপর একটু ঝুঁকিয়ে বসে বলল, তুই মারিসনি তো কে মেরেছে জিন্নাহকে? সত্যিই মরে গেছে রে জিন্নাহ? মুরসালিন বলল, জয়নাল আমিরকে মারার জন্য তুই আমার আব্বার হৃৎপিণ্ড খণ্ড করেছিলি, এবার যে জিন্নাহকে মেরেছে তার কি করবি সেটা জেনেই আমি তোকে সব বলে দেব। বল। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট উল্টে বলল, আমি সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি আমির বংশ নির্বংশ হবে। তারপর আসলেই সেইটার প্রক্রিয়া শুরু হইল এক রাইতে, তখন আমার বয়স 7। এটা বহুত লোকের আকাঙ্ক্ষা, কামনা আমার বংশে কেউ থাকবে না। বড় বাবা এই কথাটাকে সহ্য করতে পারত না। বড় হয়ে আমি টের পেলাম আমিও পারি না। তুই জানিস মুরসালিন, আমার কেউ নাই। বাপদাদা চাচা ভাই আমার আগে পিছে কেউ নাই। আমি এতগুলো দিন দিল ভিতরে পুষলাম আমি ছাড়াও আরেকটা দেহ আছে যার শরীরে আমিরদের রক্ত বইছে। আইজ তুই কষ সেও নাই। তাইলে আমি যে এমন হহুত লোকরে মারছি
যারা আমারে নির্বংশ লেজকাটা বলছে তাদের কাছে যাইয়া আমার কি এখন মাফ চাওয়া উচিত? মুরসালিন চুপ করে কেবল জয়ের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। জয় ঢালাই মেঝে দেখছে। সে নিজের কথা বলার সময় মানুষের চোখ চোখ রাখে না। বড় ভয় লোকে চোখের কথা না পড়ে ফেলে। মুরসালিন বলল, এমন অসংখ্য সত্তার কাছে মাফ চাওয়ার আছে, কিন্তু আফসোস তুই তাদেরকে পাবি না, আর তারা কেউ আর তোকে ক্ষমা করতে দুনিয়াতে নেই। জয় হেসে ফেলল, তার মধ্যে প্রধান তোর বাপ আর ভাই। তাই তো? হতেও পারে। যদি বলি হ্যাঁ, খুব ভুল হবে না। কেন জানিস? জানি। কারণ তোর বাপ আমার দেবতা আছিল। কত আদর যত্নে আমারে বন্দি কইরা রাখছিল, কত সুন্দর দিন কাটাইলাম, সেলিমরে চোখের সামনে দেখতে দেখতে পাগল হইলাম। মুরসালিন বড় আফসোসের সাথে বলল, তুই সেই মানুষটাকে কেবল নিজের নোংরা পাগলাটে দৃষ্টিভঙ্গি দিয়ে ভুল বিচার করে খুব নৃশংস মৃত্যু দিয়েছিস, যে তোকে 3টা বছর আগলে রেখেছিল। জয় কেশে উঠল, আগলে রেখেছিল? কষ কি বাপ? মাথা ঘুরতেছে। এক গ্লাস নেবু পানি খাইতে পারলে জানডা শান্তি লাগত। এটাও স্বাভাবিক। একজন অবিশ্বাসীর কাছে ধর্মীয় আচার শিক্ষাটা জুলুম মনে হওয়াই উচিত। জয় মাথা দুলালো, না। আমি অবিশ্বাসী কে বলে? আমি হইলাম একজন সচেতন লোক। আমার বিশ্বাসের মেলা দাম। আবার আমার এই অবিশ্বাস বারবার ঠিক প্রমাণিত হইছে। কেমনে শুনবি? মুরসালিন তাকিয়ে রইল। জয় বলল, আমি নিজে বহুত মাইনষের কাল হইছি, যারা বিশ্বাসী ধর্মে পালনকর্তায়। কিন্তু ওদের ধর্ম আর পালনকর্তা ওদেরকে আমার হাত থেকে রক্ষা করে নাই, যেমনটা আমারে করে নাই। কাঁধ ঝাঁকাল জয়। হতাশ সুরে চোখ ফিরিয়ে বলল মুরসালিন, তুই জন্মেছিস অবিশ্বাসী হয়ে জয়। যে পঙ্গু কারণগুলো তুই তোর খোদাদ্রোহ অথবা দেশদ্রোহের দেখাস, তা শুধুই তোর স্বার্থপরতার বহিঃপ্রকাশ। জয় মুচকি হাসল, এই অবিশ্বাস আমার খুঁটি মুরসালিন। আমি বিশ্বাস করতে জানলে কবে কোথায় নিশ্চিহ্ন হয়ে যাইতাম। আমি আমাকে মানি, শুধু আমাকে। কিন্তু যখন বিশ্বাসের কথা ওঠে, আমিও আমার কাছে বেকার। আমি শুধু মানি, জয় আমির নিজে নিজেকে বানিয়েছে অপরকে ভেঙে, সে হাসতে শিখেছে মানুষকে কাঁদিয়ে। মানুষ তারে নিজ থেকে কিছু দেয় নাই, মাঝে মধ্যে তো বাঁচার জায়গাটুকুও দিতে চায় নাই। তোর আল্লাহ কিছুই দেয় নাই তারে। একটা পরিবার, একটা ঠিকানা, একটু সঙ্গ, একটু স্নেহই অভরসা তোর ধর্মের হাতে কামানো। তোর ধর্ম তোরে কি দিছে? এই বন্দিদশা। বন্দি তো তুইও। তোর নফসের কাছে বন্দি, তোর অপ্রকৃতিতস্থ বিকৃত চিন্তাধারার কাছে বন্দি। মদ ও পাপ সেই কারাগার, যা মানুষকে সাময়িক স্বস্তি দেয়, সাথে দেয় চিরস্থায়ী বন্দিত্ব। এই দুটোর মাঝে বিরতি এলেই পাপী ও নেশাগ্রস্তর ছটফটে মৃত্যু অনিবার্য। তোর রূহ সেই পাপের কাছে বন্দি। ঠোঁট বাকাল জয়, আর তুই অন্ধবিশ্বাসের কাছে। দেখ ভাই, আমি বিশ্বাস করি না। আমার জীবনটা খারাপ। তুই একজন খাঁটি বিশ্বাসী, ভালো লোক। তোর জীবনটা আরও খারাপ। তাইলে বিশ্বাসী আর অবিশ্বাসীর পরিস্থিতি যদি একই হয়, আমি খালি খালি আমার বিশ্বাস খরচা করবা কেন? বিশ্বাস বেচে একদিন বড়লোক হব আমি। মুরসালিন দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল, বিশ্বাস করতে শক্তি লাগে। অসীম শক্তি। তুই ভীষণ ফুরবল জয়। বিশ্বাস হলো কাজ, যা ঠুনকো আর ততটাই ধারালো। যখন তখন ভেঙে যাবে, আর তা বিঁধলে সেই রক্তক্ষরণে তোর মৃত্যুও হতে পারে। কাজ ভীতুদের হাতিয়ার হতে পারে না।
কাঁচ নিয়ে খেলতে সিনা চাই বিশাল। তুই ভীতু, তোকে সামান্য আঘাতেও ভেঙে টুকরো টুকরো করে ফেলা যায়, আর সেই ভাঙনটা ধরে ভেতরে, যেটা আরো ভয়ানক। জয় মাথাটা নত করে নিঃশব্দে হাসল। তুই আমার অতখানি সহ্য করিস নাই। মুরসালিন হেসে উঠল, তাই তো। আমি তোর অতখানি সহ্য করিনি, তোর চেয়ে বেশি হয়ে গেছে। জয় আলতো মাথা নাড়ে, তাই নাকি? আমি তুই শুধু পথের বৈপরীত্যে আলাদা, নয়তো আমার কাছে সবরকম সুযোগ ছিল তুই হয়ে যাবার। জয় দুপাশে মাথা দুলিয়ে হাসল। আমি হওয়া সহজ না। খুব সহজ। তুই হওয়া খুবই সহজ। বলিস কি? প্রসেসিংটা বলতো। আবার জন্মাইলে সহজ পদ্ধতিটা ট্রাই করব জয় আমির হবার। প্রসেসিং কি? পঙ্গু দৃষ্টিভঙ্গি, ঠুনকো বিশ্বাস, অপাত্রে কৃতজ্ঞতা, একপাক্ষিক বিচার, স্বার্থলোভী ধর্মভরসা। আবার সেই ভরসা বিশ্বাসের প্যাচাল। সম্বন্ধীর ছাওয়াল আমি অবিশ্বাসী, তাতে তোর আব্বার কি হে? তোরে তো আমি আমারে হেদায়েতের নসিহত করতে বলি নাই। ধর্ম ছাড়া যে কেউ তুই, আমিও হয়ে যেতাম। ওই যে বললাম সব সুযোগ ছিল, শুধু পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গিটা আলাদা হওয়ায় আজ আমি তুই প্রধান বিরোধী। আমার তো পরিবার নাই। আমার কাছে যে পরিবার ও শিক্ষা ছিল তা অন্তত তোর কাছেও ছিল, কিন্তু সেটাকে তুই ভরসা করিসনি, উল্টো ঘেন্না করেছিস। সেই শিক্ষাগুলোকে শত্রু মেনে নিয়ে সেটার বিরুদ্ধে বরং লড়াই করেছিস। জয়ের নাক শিউরে উঠল। তোর আমার পরিস্থিতি কি এক ছিল? মুরসালিন জবাব দেয়, আংশিক না। পরে হ্যাঁ। তুই আমার আব্বাকে মেরেছিস, তখন আমরা 3 ভাইবোন অন্তত ততটুকু ছোট, যখন আব্বাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। কিন্তু সেই বয়স থেকে দলীয় হামলায় যাযাবর জীবনযাপন করেছি আম্মাকে সাথে নিয়ে। শেষমেশ আব্বার বদৌলতে মুরসালিন একটা চাকরি পেল, কিন্তু তাকে সরিয়ে দেয়ার নির্দেশ এলো। এই আমি জেল খাটা, পুলিশের হয়রানি, তোদের দাবরানি খেতে খেতে অনার্স পাশ করলাম। তোর শরীরের আঘাতের চিহ্ন গুণে আমার সঙ্গে মিলিয়ে নিস, পূর্ণ আছে। তারপর আমার বোন। মুরসালিন কেমন করে যেন হাসল এই পর্যায়ে। পার্থক্য হলো এসব আমাকে আমার পথে আরও অটল করেছে, আর তোকে ছিটকে বিপথে নিয়ে ফেলেছে। পার্থক্য ওই বিশ্বাস আর দৃষ্টিকোণের। আজ এতগুলো দিনে আমার রক্ত ছাড়া আর কিছু বের করতে পারেনি তোর গুরু। হয়তো এটা আমার বিশ্বাস, আমার ধর্মবিশ্বাস, আমার একত্ববাদ। তুই স্বার্থে আল্লাহকে তোর রক্ষার হাতিয়ার কল্পনা করেছিস, কখনো তাকে বিশ্বাস, মনে প্রাণে ভরসা অথবা পালন করিসনি। তোকে বলা হয়েছিল আল্লাহ রক্ষাকর্তা। যখন তোর বিপদ এলো, তোর আল্লাহর কথা মনে পড়ল। কিন্তু বিপদ রক্ষা হল না, তুই বিমুখ হয়ে গেলি। ধর্মবিশ্বাস তোর কাছে বিপদের হাতিয়ার হয়েছিল, জীবনটা তোর কাছে এক্সপেরিমেন্টাল হয়েছিল। তুই তোর চাচার ধাঁচে গড়ে ওঠা এক অন্ধ, স্বার্থন্বেষী। ইনডাইরেক্টলিও স্বার্থপর বলিস না আমাকে। আমার ভেতরে বেঁধে ভায়োলেন্স হয়ে যাইতে পারি। ঠিক আছে, ডাইরেক্টলি বললাম। তুই খুব নিম্নমানের স্বার্থবাদী, সুবিধাভোগী মানুষ। গন্ডা। জয় মাথা নাড়ল, মেজাজ বদলাস না আমার। বড় বাবা আসবে না এখানে, আমাকে বল। দোলন সাহেব হেসে বলে উঠলেন, মুরসালিন মহান, সেই একটা জয়নাল আমির তো তোমার ভেতরেও আছে। মুরসালিন ইঙ্গিত বুঝল। তার চোখ দুটো দিয়াশলাইয়ের কাঠির মতো জ্বলে উঠল। সেই চোখ সামলে অদ্ভুত হেসে বলল, আমি মুরসালিন 500 বার জন্মালে 1000 বার আমার বোনের ধর্ষককে বলি দিয়ে সেই রক্তে গোসল করব, স্যার। এখানে কোনো যুক্তিতর্ক, ঠিক বেঠিক, আইনধর্মের কোনো ঠাঁই নেই।
এসবে কোনো আফসোস ও পাপের চিন্তা আমি রাখিনি ভেতরে। শুধু জানি আমার বোনের ধর্ষকের রেহাই নেই যতদিন আমার শ্বাস চলছে। হুমায়ুন পাটোয়ারির মৃত্যু আমার হাতে লেখা ছিল, আরেকজনেরটা বাকি। দোলন সাহেব জানালেন, তারটা তোমার হাতে লেখা ছিল না। মুরসালিন ভ্রু জড়াল, পলাশ আজগর মরে গেছে, স্যার। কে মেরেছে? দোলন সাহেব চুপ রইলেন। অথচ মুরসালিন চট করে ধরে ফেলল ব্যাপারটা। কেন? জয় তার দোসরকে মেরে ফেলেছে কেন? ও কি ওর কোনো শুভাকাঙ্ক্ষীকেই মৃত্যু ছাড়া অন্য প্রতিদান দেয় না? কি চলছে বাইরে? দোলন সাহেব প্রসঙ্গ ধরলেন, জয়নাল আমিরের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কেন, মুরসালিন? জয়নব ও জেবাও জয়নালের বোন ছিল, মুরসালিন। মুরসালিনের চোখ কি ভিজে উঠেছে। বিস্মিত হল তাকে দেখা মানুষগুলো। এই মুরসালিন রক্তে গোসল করে উঠলেও পাথরের মতো অনড়, আজ তার কণ্ঠস্বর ভেঙে এসেছে। মুরসালিন তা লুকোতে আলগোছে হেসে উঠল, এই দুনিয়ার প্রত্যেকটা ভাই এক একটা জয়নাল আমির হোক। আমিও জয়নাল আমির, স্যার। কিন্তু মজার ব্যাপার হল, আমার জয়নাল আমিরত্বে নিজের বোনের ইজ্জতের বদলে অন্যের বোনমায়ের ইজ্জতের নেশা নেই, যা আমির বংশে আছে। আমার জানামতে জয় তখন দিনাজপুরে ছিল না। যায় আসত না, স্যার। ভাড়াটে লোক দিয়ে সৈয়দ বাড়ির নারীদের ইজ্জত ছিনতাই করা মানুষের ভাতিজা জয়। ইজ্জতের বদলে ওরা ইজ্জত নিতে জানে, স্যার। নিজের স্ত্রীকেও ছাড় দেয়নি। সেই ইতিহাসও পড়া আমার। অন্তু আশ্চর্য হয়ে বসে পড়ল মেঝের ওপর। জয় এখনো সেই ঢালাই মেঝের দিকে তাকিয়ে আছে। একটাবারও চোখ তুলে তাকায়নি যতক্ষণ দোলন সাহেব ও মুরসালিন কথা বলেছে। অন্তু অন্তত এবার আশা করেছিল জয় মুরসালিনকে কঠিন আঘাত করবে। জয় ঝুঁকে বসে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কপালে ঘষছে। মুখটা শক্ত, নাকের পাটা শিউরে উঠেছে, কিন্তু শান্ত। চাপা অস্থিরতা কপালের ভাঁজে দেখা গেল। এক হাতে তখনও অন্তুর হাত। বেশ কিছুক্ষণ চুপ থেকে জয় কেবল জিজ্ঞেস করল, জিন্নারে কে মারছে মুরসালিন? দোলন সাহেব কিছু বলতে গিয়েও থামলেন। আর লাভ নেই। মুরসালিন চোখ দুটো আলতো করে বুজে হাসল, তোর গুরুকে জিজ্ঞেস করতে হবে। জয় মুখ তুলে চাইল। অনিয়ন্ত্রিতই তার হাতের মুঠি শক্ত হয়ে অন্তু হাত শক্ত করে চেপে ধরল আরেকটু। মুরসালিন হাত নেড়ে বিদায় জানাল, যা এখন। আর কথা বলতে ভালো লাগছে না। মুরসালিন আর তাকালো না জয়ের দিকে। সে তার ছেঁড়া শার্টের একপ্রান্ত ছিঁড়ে শরীরের ধুলোবালি ও শুকনো রক্ত মোছার চেষ্টা করল। তাজা ক্ষততে পানি লাগলে ভীষণ জ্বালা ধরে। আশেপাশে পানিও নেই। মুরসালিন তায়াম্মুম করে ফজরের নামাজে বসল। জয় আস্তে করে উঠে দাঁড়াল অন্তুকে নিয়ে। অনেকক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তিনটে দেহ অচেতন হয়ে পড়ে আছে। হাসপাতালে পাঠানো দরকার। তার সেসব আর ইচ্ছে করছে না। এমপি সাহেব এদের অবস্থা জানার পর আরেকটা ঝড় আসবে। আসতে পারে আর্মিনের ওপরও। কিন্তু জয়ের মাথাটা ফাঁকা লাগছে। মুরসালিন নামাজে সালাম ফিরিয়ে বসল, তখনও জয় দাঁড়িয়ে। তার আশপাশে অনেকগুলো ছোট ছোট দেহ ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। দু একজন ঘুম ভেঙে আধো চোখ খুলছে, আবার শরীরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছে। জয় খানিক পরে সব ওভাবেই ফেলে অন্তুকে নিয়ে দোতলায় উঠে এলো। অন্তুর শরীর চলছে না। কোনো রকম সে অজু করে এসে নামাজে বসল। কোনো কথা নেই। খানিকটা দূরে বসে জয় মেঝেতে হাত পা ছড়িয়ে বসে মন ভরে খানিকটা মদ খেল। এরপর শরীরে একটা সাডেটিভ ইঞ্জেকশন পুশ করে শুয়ে পড়ল। সারাদিন একটানা ঘুমিয়ে ঘুমটা ছুটল মাগরিব আজানের পর। অন্তু নামাজে বসেছে।
জয় চোখ বুজে উপর হয়ে পড়ে রইল। কিন্তু এর মাঝে অন্তু আচমকা নামাজের মাঝে উঠে বাথরুমে দৌড়ায়। তার পায়ের আওয়াজে ঝিম ছেড়ে গেল জয়ের। এক দৌড়ে বাথরুমে পৌঁছে অন্তুকে ধরল। কি হইছে? এই মেয়ে। অন্তু তাকাল। জয় আবার শুধায়, কি? ওইভাবে দৌড়ায় আসলা কেন? শরীর খারাপ? উহু। অন্তু জয়কে ছাড়িয়ে চোখে মুখে পানি দিল। তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে জয়। অন্তু বলল, আপনার বড় ঘরে গেলেই আমার শরীর খারাপ হয়। তার ওপর আপনার যা মন মাতানো জীবনের গল্প। মানসিকভাবে খালি পাগল হওয়া বাকি। আর তো শরীর। আমি ঠিক আছি। আপনার খাবার বাড়া আছে, খেয়ে আসুন। জয় আচমকা অন্তুকে পাজাকোলে তুলে নিল। অন্তু ঘটনার আকস্মিকতায় মৃদু চেঁচিয়ে উঠল, এই এই। জয়, নামান আমাকে। নেশা চড়ে গেছে আপনার। নামান, নামান। পড়ে যাব আমি। এটা কি ধরনের কাজ? নামান। আল্লাহ। গম্ভীর মুখে বলল, চুপ। আমার সাথে ছলনা করবে না। নেশা করে কেন? মরার পরও তোমার বোঝা ওঠানোর সাধ্যি আছে জয় আমিরের। ঘুমাইছ নাকি সারাদিন সংসার সামলানোর নাটক করছ? কি হইছে তোমার? চেহারার এই হাল কেন? আমার সত্যি কিছু হয়নি। আশ্চর্য। দিব্যি ভালো আছি আমি। আপনার মতো আনহাইজিনিক পরিবেশে কমফোর্ট থাকার অভিজ্ঞতা নেই আমার। জয় অন্তুকে বিছানায় টানটান শুয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল। জয়ের চোখে চোখ পড়লে অন্তু মুখ ফেরায়। জয় আচমকা অন্তুর গালটা ধরে নিজের দিকে ফেরাল। আমার দিকে তাকাও। কি হইছে? কেমন লাগতেছে? আমি তোমার জীবনে কাল হয়তো বহুকাল আগেই আসছি, কিন্তু শরীর চেহারায় এইরকম দুর্বলতা নতুন। অসুস্থ তুমি? ঘুমাওনি? অন্তু অপ্রস্তুত হয়ে পড়ল। জয় কখনোই এভাবে নমনীয়তার সাথে এমন হুটহাট তাকে ছোঁয় না। ইগোর চোটে ছুঁই না বলা চলে। অন্তু জয়ের হাত সরিয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি। ঘুমেরই অভাব। এই যা। জয় সোজা হয়ে বসল বিছানায়, একটা বড় করে শ্বাস ফেলে আড়মোড়া ভাঙল। চট করে নিজের চিরায়ত রূপে ফিরল। আমার ধারণা আমার এত দুঃখের গল্প শুনে আপনার উপরে তোমার একটা পীড়িত পীড়িত ভাব আইছে। নতুন প্রেমের আছড়। ঠিক না, ঘরওয়ালি? অন্তু চোখ বুজে ঘাড় কাত করে শুয়ে বলল, আপনি আমার সেরকম স্বামী নন। আপনি স্বামী হবার আগে আসামি আমার। আপনার সামান্য একাংশের প্রেমে পড়াই যায়, অথচ বাকি অধিকাংশকে এড়ানোর উপায় কই? জয় কিছুক্ষণ চুপচাপ দেখল অন্তুকে। অন্তুর সৌন্দর্যে একটা ম্লান ছায়া পড়েছে। উজ্জ্বলতা হারানো মৃত তারকারা মতন এক অন্ধকার নেমেছে। জয়কে কেউ ভেতর থেকে ডেকে শুধায়, এর দায় তোর নয়তো? জয় জয় অস্বীকৃতি জানায়, আমার কেন? ভেতর থেকে উত্তর আসে, তুই যে সৌন্দর্য খুঁজছিস তা আমজাদ আলী প্রামাণিকের মেয়ের, তুই যা দেখছিস তা তোর স্ত্রীর। তাহলে দায় কার? স্ত্রীর। কথাটা বিঁধল ভেতরে। আজ এই কথাটাকে নিয়ে মুরসালিন অপমানজনক ইঙ্গিত করেছে। জয়ের ভেতরে একটু আক্রোশ জেগে উঠল। তার স্ত্রী, অথচ সেই আসামি। এমনটাই তো বুঝিয়েছে মুরসালিন। এখনো মেয়েটার শারীরিক সৌন্দর্য অক্ষত। চিকন স্বর্ণের চুড়ি পরা হাত দুটো বুকের ওপর ভাঁজ করে শুয়েছে। সেই হাত দুটো সুন্দর। জয়ের চোখে অন্তুর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ, অন্তুর গলার নিচটা। ফর্সা গলায় স্বর্ণের চেইন। বরাবর জয়ের চোখ লেগে যায় ওখানে। জয় অন্তুকে ডিঙিয়ে ওপাশে গিয়ে শুয়ে পড়ল।
অন্তু উঠে বসে। জয় চোখ বুজেই হাত চেপে ধরল, উঠো না, ঘরওয়ালি। শুয়ে থাকো আমার সাথে। নামাজ শেষ হয়নি আমার। খেয়ে আসুন আপনি। জয় অন্তুর হাত আরেকটু চেপে ধরে বলল, নামাজ কাজাও পড়া যায়। আমি একটু ঘুমাবো তোমাকে সাথে নিয়ে। শরীর মেজাজ কোনোটাই ভালো না। আমার পাশে শুয়ে পড়ো। অন্তু কপাল জড়িয়ে তাকালো জয়ের দিকে। নিশ্চিন্তে চোখ বুজে শুয়ে আছে। শক্ত করে চেপে ধরে আছে অন্তুর হাত। এই কাজটা আজ সারারাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার করেছে। অন্তু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই জিজ্ঞেস করল, জিন্নাহ আমিরকে যদি হামজা সাহেব মেরে থাকেন? জয় চোখ খুলে সোজা অন্তুর চোখের দিকে তাকায়। নির্ঘুম চোখ দুটো লাল, সজাগ। চলবে।